পূর্বে দেওবন্দি নামক কোনো শব্দ পৃথিবীর বুকে ছিল না। দেওবন্দি যে মতবাদ চালু হয়েছে, যে ফেরকা চালু হয়েছে, এই ফেরকা কিন্তু ইংরেজদের আমলেই চালু হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 1866 সালের পূর্বে কেউ কোন ইতিহাসের এক পৃষ্ঠা থেকে প্রমাণ দিতে পারে যে অমুক ব্যক্তিকে দেওবন্দি বলা হতো বা দেওবন্দি নামক কোন একটা মতবাদ ছিল, তবে আমি আর জীবনে কোনোদিন মাইকে আমি মুখ দেখাবো না ইনশাআল্লাহ। যারা আজকে আমাদেরকে ইংরেজদের দালাল বলে, যারা বলে ইংরেজরা এই আহলে হাদিসকে তৈরি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একটা প্রমাণ দেখান যেই প্রমাণের মাধ্যমে প্রমাণ হবে যে ইংরেজরা আমাদের নাম আহলে হাদিস রেখেছে। এবং আমরা এ ধরনের হাজারো প্রমাণ দিতে পারি, যেই প্রমাণ আলোকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করতে পারবো যে ইংরেজ আমল না, বরং আহলে হাদিসের অস্তিত্ব এই উপমহাদেশে সাহাবীদের যুগ থেকেই ছিল। অতএব যারা আমাদেরকে বলে যে আমরা নাকি ইংরেজদের আমলের তৈরি, আগে আপনাদের চেহারা দেখুন আইনাতে, তবে আপনার চেহারাই বলে দিবে যে মূলত আমরাই ইংরেজদের আমলে তৈরি হয়েছি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইংরেজদের আমলে। হয়তো এখন প্রশ্ন করতে পারেন, ঠিক আছে দেওবন্দি হয়তো তার ইংরেজদের আমল তৈরি হয়েছে, কিন্তু তারা হয়তো ইংরেজদের বিরুদ্ধে ছিল। কিন্তু আমরা যদি ইতিহাস দেখতে পাই, তবে ইতিহাস কিন্তু সম্পূর্ণ উল্টা। ইতিহাস কিন্তু সম্পূর্ণ উল্টা। আমরা যদি দেখি যে আমরা জানি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1866 সালে। 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এখন এই 1800 খ্রিস্টাব্দে যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, ওই সময় অন্যান্য মাদ্রাসার অবস্থা কি ছিল তা এখন আমরা দেওবন্দি আলেমদের মুখেই শুনব। বাংলাদেশের একজন বিখ্যাত দেওবন্দি আলেম আবুল ফাতা মুহাম্মদ ইয়াহিয়া, হয়তো তার একটা বই দেখবেন, দেওবন্দি আন্দোলন ইতিহাস ও ঐতিহ্য। তিনি এই বইয়ে লিখছেন, অর্থাৎ আবুল ফাতা মুহাম্মদ ইয়াহিয়া বলছেন, তিনি নিজে বলছেন যে উল্লেখ্য যে মুঘল আমলে প্রতিটি নগরগঞ্জে হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠান ছিল। এরপরে তিনি বলছেন 1922 খ্রিস্টাব্দে মিশর থেকে প্রকাশিত শুভুল আশা গ্রন্থের বর্ণনা অনুসারে রাজধানীর শহর দিল্লিতেই 1000 মাদ্রাসা ছিল। তিনি বলছেন যে শুধুমাত্র দিল্লিতেই ছিল 1000 মাদ্রাসা। প্রফেসর মার্ক মিলসের বর্ণনা অনুসারে ব্রিটিশ শাসন আমলের পূর্বে শুধু বাংলাদেশেই ছিল 80,000 মাদ্রাসা। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কূট ষড়যন্ত্রের ফলে এই সব ধর্মীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছিল। শুধুমাত্র দিল্লি রহিমিয়াতে মাত্র 2-4টি প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে টিকেছিল। 1857 সালে সিপাহী বিপ্লবের পরে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফলে ভারতে মুসলিমদের শিক্ষাদানের আর কোনো প্রতিষ্ঠান অবশিষ্ট থাকলো না। তিনি বলছেন যে 1857 সালের পরে এই উপমহাদেশে ধর্মীয় শিক্ষার কোনো প্রতিষ্ঠান আর থাকলো না, সবগুলো ইংরেজরা বন্ধ করে দিয়েছে। আরও শুনুন, আরেক দেওবন্দি আলেম, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে জিয়াউর রহমান ফারুকি। তিনি আরও স্পষ্টভাবে বলেছেন যে আমি সংক্ষিপ্ত, তিনি বলছেন 1867 সালে ইংরেজরা বুলডুজার দিয়ে শাহ ওলিউল্লাহর মাদ্রাসা রহিমিয়া ধ্বংস করে দেয়। প্রায় সব মাদ্রাসা এরূপ ধ্বংস হয়ে যায়। তার মানে হচ্ছে 1857 এবং 1867তে আর কোনো মাদ্রাসা টিকে থাকলো না। এখন ওই সময়, যেই সময় ইংরেজরা সব মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, ওই সময় 1866 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এর মানে কি, দাল মে কুছ কালা হে। যখন সব মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে, ওই সময় কিভাবে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়? আমরা যদি এর আরেকটু সামনে যাই, তবে দেখতে পাই যে আমি আলেমের কথা বললাম আবুল ফাতা মুহাম্মদ ইয়াহিয়া, তিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরছেন। তিনি বলছেন, তিনি এখানে 6 জন ব্যক্তির কথা বলেছেন, যে 6 জন ব্যক্তি এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি তাদের নাম হিসেবে বলেছেন যে মাওলানা জুলফিকার আলী। তিনি বলছেন যারা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন মাওলানা জুলফিকার আলী।
এরপরে দ্বিতীয় নম্বর মাওলানা ফজলুর রহমান, তৃতীয় নম্বর মাওলানা কাসিম নানুতুভি, চতুর্থ নম্বর মাওলানা ইয়াকুব নানুতুভি, পঞ্চম নম্বর হাজি আবেদ হাসান, ষষ্ঠ নম্বর মাওলানা রফিউদ্দিন। তিনি এই 6 জন ব্যক্তির নাম বলেছেন যারা এই 6 জন মাদ্রাসা মানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এখন যদি আমরা দেখি যে এই 6 জন কারা ছিল, যেই সময় সব মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে, সব মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই সময় কিভাবে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, যদি আমরা এর তথ্য তালাশ করি তবে আমাদেরকে দেখতে হবে এই 6 জন কে ছিলেন। আরেকটু আমি পিছনের ইতিহাসে বলি যে ইংরেজরা দেখলো যে মোটামুটি সবাই ইংরেজদের বিপক্ষে চলে যাচ্ছে, তখন তারা বলল যে আমাদের এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা উচিত, এমন একটা প্রতিষ্ঠান দেওয়া উচিত যেই প্রতিষ্ঠান আমাদের ইংরেজের পক্ষে জনমত তৈরি করবে। সেই উপলক্ষে একটা প্রতিষ্ঠান, একটা কলেজ তৈরি করা হয়। সেই কলেজটা ছিল দিল্লি কলেজ, এবং এই দিল্লি কলেজেই কিন্তু ইংরেজদের পক্ষে জনমত তৈরি করা হতো। এখন আমরা যদি দেখি যে প্রথম যিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জুলফিকার আলী, এই মাওলানা জুলফিকার আলী ছিলেন দিল্লি কলেজের একজন ছাত্র। তিনি ছিলেন দিল্লি কলেজের একজন ছাত্র, এছাড়া তিনি ছিলেন দিল্লি কলেজের একজন প্রফেসর। তার মানে তিনি চাকরি করতেন ইংরেজদের। যেই ব্যক্তি ইংরেজদের চাকরি করে সেই কি কোনোদিন ইংরেজের বিপক্ষে যেতে পারবে? এটা কখনোই সম্ভব না। এর মানে প্রথম যে ব্যক্তি মাওলানা জুলফিকার আলী, তিনি ছিলেন ইংরেজদের একজন বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারী। এরপর আরেকজন ছিলেন মাওলানা ফজলুর রহমান, দ্বিতীয় জন ছিলেন। তিনি ছিলেন মাওলানা শিব্বির আহমদ উসমানীর পিতা। আমরা অনেকে নাম শুনেছি মাওলানা শিব্বির আহমদ উসমানী। তিনিও ছিলেন এই যে বেরেলি কলেজে তিনি ছাত্র ছিলেন, এবং তার ব্যাপার হচ্ছে যে তিনিও একজন ইংরেজদের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, তিনিও ছিলেন ইংরেজদের ডেপুটি স্পিকার। এরপর আরেকজন ছিলেন মাওলানা ইয়াকুব আলী, তিনি ছিলেন মাওলানা মামলুক আলীর সন্তান, এবং মামলুক আলী ছিলেন একজন সরকারি ইংরেজি কর্মচারী ছিলেন। এরপরে তিনিও ছিলেন ইংরেজি কর্মচারী। এরপরে আরেকজন ছিলেন মাওলানা কাসিম নানুতুভি, তিনিও ছিলেন মাওলানা মামলুক আলীর শাগরাদ ছিলেন, এবং তিনিও দিল্লি কলেজে লেখাপড়া করেন। এভাবে যেই 6 জন ব্যক্তি দিল্লি এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এরা সবাই ছিল ইংরেজদের কিন্তু বেতনভুক্ত চাকরিজীবী, যার ফলে এরা সবাই ছিল ইংরেজদের পক্ষের লোক ছিল। এবং তার ইংরেজ যেহেতু ওই দিল্লি কলেজে পড়াশোনা করেছিল, এবং ইংরেজ সরকার যেভাবে তাদেরকে পরিচালিত করত ঠিক সেভাবে তারা পরিচালনা হতো। এখন হয়তো বলতে পারেন যে এরা হয়তো ইংরেজদের সরকারি কর্মচারী ছিল, ঠিক আছে, কিন্তু হতেও তো পারে তার ইংরেজদের বিপক্ষে ছিল। কিন্তু আমরা যদি দেখি যে ইংরেজদের যদি সাক্ষী দেখি তারা কি বলছেন, আমরা আগেই দেখলাম যে এই সময়ে 1800 সালের দিকে ইংরেজরা সমস্ত মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু একজন ইংরেজদের একজন গোয়েন্দা জন পামার, সেই ইংরেজ গোয়েন্দার নাম ছিল জন পামার, তিনি 31শে জানুয়ারি 1875 খ্রিস্টাব্দে তিনি একবার দেওবন্দ মাদ্রাসা ঘুরতে যান। তিনি দেওবন্দ মাদ্রাসাকে তিনি তথ্য অনুসন্ধান করতে যান। তো তিনি দেওবন্দ মাদ্রাসায় গিয়ে তথ্য অনুসন্ধান করার পরে তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য শুনুন। তিনি বলছেন, जो कम बड़े बड़े कॉलेजों में 1000 रुपया में सर्फ से होता है वो यहाँ कुड़ियों में हो रहा है। তিনি বলছেন ইংরেজদের পক্ষে জনমত গঠনে যেভাবে আমরা হাজার হাজার টাকা খরচ করি, এই মাদ্রাসায় অল্প কিছু খরচ করার বিনিময়ে ওই উদ্দেশ্য ইংরেজদের সাধন হচ্ছে। এরপরে তিনি বলছেন, जो काम प्रिंसिपल 1000 रुपया महाना तनख्वाह लेकर करता है, অর্থাৎ যেই কাজটা প্রিন্সিপালের অর্থাৎ কলেজের প্রিন্সিপালেরা 1000 রুপি নিয়ে কাজ করে, वहाँ एक मौलवी 40 रुपया महाना पर कर रहा है, ওই কাজটাই এখানকার একজন মৌলবী 40 রুপিতে কাজ করতেছে। এরপরে তিনি বলছেন,
এ মাদ্রাসা খেলাফে সরকার নাহি হ্যায়, এ মাদ্রাসা সরকারের বিপক্ষে নয়। ইংরেজ অনুসন্ধান অর্থাৎ ওই গোয়েন্দা বলছে যে দেওবন্দ মাদ্রাসা সরকারের খেলাফে নয়, বরং কি বলছেন, বলকে মুআফিক সরকার মুমিদ মুআবেন সরকার হে, বরং এই মাদ্রাসা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষক। এরপরে তিনি বলছেন, আরো তিনি বলছেন, আমি উর্দুদা পড়ছি না, তিনি বলছেন যে আমি বলবো মুসলিমদের জন্য এই মাদ্রাসা হচ্ছে সব থেকে উত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি তিনি বলছেন বরং এই মাদ্রাসা হচ্ছে অমুসলিমদের জন্য সব থেকে উত্তম প্রতিষ্ঠান। বুঝতে পারলাম। অর্থাৎ আমরা দেখছি যে যেই সময় ইংরেজরা সব মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ওই সময় একজন ইংলিশ গোয়েন্দা বা ইংরেজ গোয়েন্দা এসে বলছে যে এই মাদ্রাসা হচ্ছে আমাদের পক্ষের কাজ করে এবং এই মাদ্রাসা আমাদের পক্ষে জনমত তৈরি করে এবং এই মাদ্রাসা সরকারের বিপক্ষে নয়, বরং এই মাদ্রাসা হচ্ছে অমুসলিমদের জন্য উত্তম মাদ্রাসা। এরপরে আমরা যদি আরো ইতিহাস দেখি, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দেওবন্দীদের যারা আজকে গলা ফাটাচ্ছে যে তারা ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করেছে, আমি বলবো যে দেওবন্দ মাদ্রাসার বা দেওবন্দি আলেমদের এমন একজন কথা বলেন, এমন একজনের নাম বলেন যিনি এই যারা মুজাহিদ বাহিনীর ছিল ওই মুজাহিদ বাহিনীটা লিডার দিয়েছিলেন বা এই মুজাহিদ বাহিনীতে যারা প্রধান ছিলেন, এমন কোনো ব্যক্তির নাম পাওয়া যায় না। আমরা যদি ইতিহাস দেখি দেওবন্দীদের, তবে তারা সব সময় এই মাদ্রাসা ছিল ওই ইংরেজদের পক্ষেই ছিল এবং ইংরেজদের পক্ষেই তারা জনমত গঠন করত এবং ইংরেজদের বিপক্ষে শুধুমাত্র 2-3 জন আলেমদের নাম পাওয়া যায়, যেই 2-3 জন দেওবন্দি আলেম শুধুমাত্র মানে ইংরেজদের বিপক্ষে ছিল। তার মধ্যে একটা ছিল মাওলানা মাহমুদুল হাসান, এরপরে মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি এবং এছাড়া হুসাইন আহমদ মাদানি, এভাবে কয়েকজন, মাত্র 5-6 জন দেওবন্দি ব্যক্তির নাম পাওয়া যায় যারা ছিল শুধুমাত্র ইংরেজদের বিপক্ষে। এর বিপরীতে এমন কোনো ব্যক্তির নাম পাওয়া যায় না যারা ইংরেজদের বিপক্ষে কাজ করেছিল, বরং তারা সব সময় ইংরেজদের পক্ষে কাজ করেছিল এবং তারা যাবতীয়, আমরা যদি ইতিহাস, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এই জন্য আমি সম্পূর্ণ বলতে পারছি না, বরং এ ধরনের আমি হাজারো প্রমাণ দিতে পারবো যেখান থেকে আমি স্পষ্ট প্রমাণ দিতে পারবো যে দেওবন্দ এবং দেওবন্দিরা কখনো তার ইংরেজদের বিপক্ষে ছিল না, বরং তারা সব সময় ইংরেজের পক্ষেই কাজ করেছে এবং যেই সময় মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা ওই সময় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। অতএব আমরা আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা আজকে আমাদেরকে ইংরেজদের দালাল বলে, যারা বলে ইংরেজরা এই মানে আহলে হাদিসকে তৈরি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একটা প্রমাণ দেখান যেই প্রমাণের মাধ্যমে প্রমাণ হবে যে ইংরেজরা আমাদের নাম আহলে হাদিস রেখেছে। এবং আমরা এ ধরনের হাজারো প্রমাণ দিতে পারি যেই প্রমাণ আলোকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করতে পারবো যে ইংরেজ আমল না, বরং আহলে হাদিসের অস্তিত্ব এই উপমহাদেশে সাহাবীদের যুগ থেকেই ছিল। এবং আমরা জানি যে এই উপমহাদেশে ভারতবর্ষে কমপক্ষে 40 জন সাহাবী এই ভারত উপমহাদেশে ছিল এবং যারা আমরা শুধু মনে করি যে হয়তো মুহাম্মদ বিন কাসেম এই উপমহাদেশ ইসলাম চালু করেছে, বরং এটা ভুল কথা। বরং মুহাম্মদ বিন কাসেমের পূর্বে তখনও হাজার হাজার বরং লাখ লাখ মুসলমান এই উপমহাদেশে বসবাস করত এবং সেই সময় বিখ্যাত সেই ঐতিহাসিক মকদেসি রহিমাল্লাহ তিনি বলছেন, তিনি ছিলেন হিজরি 4th শতকের একজন পর্যটক ছিলেন, তিনি বলছেন এই উপমহাদেশে তখন হাজার হাজার আহলে হাদিস বসবাস করতেন এবং তিনি সাক্ষী দিয়েছেন যে এই উপমহাদেশে ওই 300 হিজরিতে তখন যারা মুসলিম ছিল তাদের অধিকাংশই ছিল কিন্তু আহলে হাদিস। অতএব ইতিহাসকে বিকৃত করলে চলবে না, বরং আমরা যদি ইতিহাসে যদি পাতা যদি আমরা খুঁজতে যাই তবে আমরা হাজারো প্রমাণ দিতে পারবো যে আহলে হাদিস কখনো ইংরেজদের পক্ষে যাই নাই, বরং যারা আজকে আমাদের মানে ক্রেডিট নিচ্ছে তারাই নাকি ইংরেজদের তাড়িয়েছিল, বরং তারাই সব সময় এই মাদ্রাসার দোহাই দিয়ে, মাদ্রাসার কল্যাণের দোহাই দিয়ে তারা বরং সব সময় ইংরেজের বিপক্ষে মানে পক্ষে ছিল এবং যারা ইংরেজদের বিপক্ষে যারা কাজ করত, যারা মুজাহিদ ছিল তাদের বিপক্ষে তারা বিভিন্ন ফতোয়া দিত। আমি এই জন্য শুধুমাত্র বলবো, একটা বইয়ের কথা বলবো
সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস। এই বই আপনারা খুলেন, এখানে আপনি কয়েকটা ফতোয়া পাবেন। ওই ইন্ডিয়া যে হান্টার, তিনি এখানে কয়েকটা ফতোয়া উল্লেখ করেছেন, যারা এই ফতোয়া দিয়েছিল যে ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করা হারাম। ওই ফতোয়াগুলো সবগুলোই ছিল দেওবন্দি আলেমদের পক্ষ থেকে। অতএব আমাদের সামনে এভাবে ভুল ইতিহাস তৈরি করলে হবে না, বরং অবশ্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে পারি, আমরা জোরালো কণ্ঠে ঘোষণা করতে পারি। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে ইংরেজরা কখনই আহলে হাদিসরা কখনো ইংরেজদের পক্ষে কাজ করেনি, বরং আজকে যারা বলছে আমরাই এই উপমহাদেশকে স্বাধীন করেছি, বরং তারাই ইংরেজদের পক্ষে কাজ করেছিল। অতএব আমরা হীনমন্যতায় ভুগলে চলবে না, আমাদের একথা মনে করার কোনো সুযোগ নেই হয়তো আমরা একসময় ইংরেজদের পক্ষে কাজ করেছিলাম, একথা মনে করার সুযোগ নেই। বরং আমাদের ইতিহাস অত্যন্ত গৌরবের ইতিহাস, আমাদের ইতিহাস অত্যন্ত উপরের ইতিহাস, যা আমাদের মাধ্যমে এই ওয়াহাবি নামক এই শব্দ, আমরা জানি যে ওয়াহাবিরাই কিন্তু এই উপমহাদেশ থেকে ইংরেজের তাড়িয়েছিল এবং ওয়াহাবি বলতে আহলে হাদিসদের বোঝানো হতো। অতএব একমাত্র আমরাই এবং আমাদের মৌলিক অবদানের কারণে কিন্তু এই উপমহাদেশ ইংরেজদের এই করাল গ্রাস থেকে মুক্ত হয়েছিল। অতএব আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরাই সেই দল যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা যেমন শিরক বেদাত যেমন নির্মূলে আমরা যেমন কাজ করি, ঠিক তেমনিভাবে কোনো বিদেশি যদি বেনিয়া যদি আমাদের দেশে যদি আক্রমণ করে, তাদেরকে আমরা প্রতিহত করতে একদম শক্ত প্রাচীরের মতো কাজ করি। এবং আমাদের এটাই আমাদের পরিকল্পনা এবং আমাদের এটাই উজ্জীবনা যে আমরা যেমনভাবে ধর্মীয় ক্ষেত্রে যেমন কোনো বেদাত যেমন সব আমরা সহ্য করতে পারি না, ঠিক একইভাবে কোনো বিদেশি শক্তি আমাদের ওপর মাতব্বরি করবে, এটাও কিন্তু আমরা সহ্য করতে পারি না। অতএব আমাদেরকে আবারও সেই আহলে হাদিস যে প্রধান যে উদ্দীপনা, সে আলোকে আমরা এখনও যেন আমরা চলতে পারি এবং সে উদ্যোগে যেন আমরা আমাদের ধর্মীয় সংস্কার এবং সামাজিক সংস্কার যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।